ফজলুর রহমান উনি হইলে ভারতের 1 নাম্বার দালাল। উনি বলে মুক্তিযোদ্ধা, কিসের মুক্তিযোদ্ধা? উনি হইলে 1 নাম্বার রাজাকার। উনি স্বাধীনের সময় ভারতে পালাই গেছে, ওনার কথায় কার্যকলাপে উনি বলছে ভারতে ট্রেনিং নিয়েছে। উনি যুদ্ধের সময় দেশে ছিল না, উনি ভারতে পালাই গেছে। বিএনপির ভিতরে আমার প্রিয় দল বিএনপি, তার সমালোচনা না করে পারতেছি না। রুমিন ফারহানা ইসকনের সদস্য। বিগত 70 বছর আমরা দেখছি আওয়ামী লীগের সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে হয়ে যায় জঙ্গি। বাট আওয়ামী লীগের সঙ্গে থাকলে হয় মুক্তিযোদ্ধা, বিপক্ষে গেলে হয় রাজাকার। সেম কপি পেস্ট করে বর্তমান বিএনপির কিছু কিছু নেতা কর্মীরা বক্তব্য দিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ। আমার প্রিয় একজন মানুষ মারুফ ভাই, হাসিনার আমল থেকে ওনার সাথে আমি টক শোতে মোটামুটি যোগাযোগ করি, থাকার চেষ্টা করি। তো মারুফ ভাইয়ের কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে। প্রথমত প্রশ্নটা হলো যে বর্তমানে বিএনপির কিছু রাজনীতিবিদ বা নেতারা দেখলাম যে টুকু সাহেব কালকে একটা দেখলাম, উনি বললেন যে এই ইঙ্গিতে উনি কি বুঝালেন বুঝতে পারলাম না, যে ভারতকে আপনারা যা তা মনে করেন না, ভারতকে আপনারা যা তা মনে করেন না। তার মানে উনি কি ভারত প্রীতি দেখাচ্ছেন? উনি কি ডক্টর ইউনূসকে ভয় দেখাচ্ছেন? সেটা বলে এটা একটা আমার প্রশ্ন, যে উনি কি মিন্স করতে চাচ্ছে ভারতকে যা তা মনে না করার জন্য। তৃতীয় আর একটা প্রশ্ন হলো, এখানে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে, এখন বলতেছে যদি নির্বাচন না দেয় আন্দোলনে যাবে। এখন আমার প্রশ্নটা হলো, যদি তার উল্টাটা জনগণ যদি উল্টা রাজনীতি মানে আন্দোলনের বিপরীতে নামে, তাহলে কি বাংলাদেশে আরেকটা সংঘাত বা আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা? এবং সেটা যদি হয়, এবং কি সেটা দায়ভার কি এই বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের উপরে পড়বে কিনা? কারণ হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে 54 বছরে জানা করে যেতে কেউ করতে না পারছে, কিন্তু ডক্টর ইউনূস করতেছে। আমার কথাটা হচ্ছে, ডক্টর ইউনূসকে 5 বছর চাইছে, আমরা 5 বছর চাই না। আচ্ছা, প্রত্যেকটা রাজনৈতিক দল কেন ডক্টর ইউনূসকে 2টা বছর সময় দিবে না? আমার মনে হয় যদি 2টা বছরে ডক্টর ইউনূসকে সময় দেওয়া হয়, প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা লোকের জন্য, সাধারণ জনগণের জন্য আমার মনে হয় যে সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ গড়ে দিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে কেন এই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বাধা দিচ্ছে? এই 3টা প্রশ্ন আপনি একটু আলোচনা করে যাবেন আমার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ইব্রাহিম, ইব্রাহিম সাহেব আনমিউট করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জনাবের আলোচনা আমি দীর্ঘ বছর পর্যন্ত শুনি, খুব ভালো লাগে। গঠনমূলক আলোচনা খুবই সুন্দর লাগে। আজকেরও আমি এই কারণেই ঢুকছি, তারা দেখেই ঢুকছি। তো আমার কথা হয়েছে, বিএনপির ভিতরে আমার প্রিয় দল বিএনপি, তার সমালোচনা না করে পারতেছি না। রুমিন ফারহানা ইসকনের সদস্য। ওই যে মিঠামইনের, কিশোরগঞ্জের মিঠামইনের ফজলুর রহমান উনি হইলে ভারতের 1 নাম্বার দালাল। উনি বলে মুক্তিযোদ্ধা, কিসের মুক্তিযোদ্ধা? উনি হইলে 1 নাম্বার রাজাকার। উনি স্বাধীনের সময় ভারতে পালাই গেছে, ওনার কথায় কার্যকলাপে উনি বলছে ভারতে ট্রেনিং নিয়েছে। উনি যুদ্ধের সময় দেশে ছিল না, উনি ভারতে পালাই গেছে। যাই হোক, এরপরে হারুনার রশিদ, উনি লিয়াজু কমিটির 2018 সংসদ সদস্য। তারপরে মির্জা আব্বাস, 1991 সালে চাঁদপুরের এক এমপি আলমগীর হায়দার খান, উনি ছিল ঠাটারি বাজারের শীর্ষ সন্ত্রাসী। একটা বাড়ি দখল করে দেওয়ায় খিলগাঁয়ে, তখন ওনাকে মির্জা আব্বাস নমিনেশন দিছে। এই অবস্থা এদের। বর্তমান সরকার যেভাবে দেশ চালাইতেছে, আমার এলাকায় যে অবস্থা চলতেছে, বিএনপি, শ্রমিক দল, যুব দল, কৃষক দল যে অবস্থা করতেছে, এতে যদি বর্তমানে নির্বাচন দেয়, ভোট কেন্দ্রে কোপাকুপি হইবে। অতএব যদি 17 বছর পর্যন্ত তো ঈদের পর নির্বাচন আন্দোলন সংগ্রাম করবে, মাঠে নামবে, কিন্তু ঈদ তো চলে গেল, এরা আন্দোলন করবে, আবার এই আন্দোলন করে নির্বাচনের জন্য আন্দোলন মাঠে নামবে। বর্তমানে যদি বিএনপি আন্দোলনের জন্য মাঠে নামে, জনগণ নির্বাচন প্রতিহত করার জন্য মাঠে নামবে, বাজবে আর এক সংঘর্ষ। এখন বর্তমানে বিএনপির হাইকমান্ডের স্যারের কাছে আমার প্রশ্ন, বিএনপির হাইকমান্ডের যে লোকগুলো বর্তমানে আছে,
এরা তো কি ভারতের প্রেসক্রিপশনে চলে না দেশের জনগণের মনের কথা প্রেসক্রিপশনে চলে? এই কথাটা আমি রাজু স্যারের কাছে আমি জানতে চাই। ক্যাপ্টেন রাজু স্যার, বিএনপি কিছু কিছু নেতা কর্মী বক্তব্যের কারণে আমি মনে করি রাজনৈতিক সমীকরণটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি মনে করেন কিনা? একটা জিনিস আমি বিগত 17 বছর আমলে যে আমরা রাজনীতিটা দেখে আসছি আওয়ামী লীগের, ঠিক আছে, তারা যে রাজনীতিটা করতো সেই রাজনীতিটা কপি পেস্ট করে বিএনপি এখন করতেছে কিনা এটা আপনি মনে করেন না? আমি একটু বলতেছি, বিগত 17 বছর আমরা দেখছি আওয়ামী লীগের সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে হয়ে যায় জঙ্গি। বাট আওয়ামী লীগের সঙ্গে থাকলে হয় মুক্তিযোদ্ধা, বিপক্ষে গেলে হয় রাজাকার। সেম কপি পেস্ট করে বর্তমান বিএনপির কিছু কিছু নেতা কর্মীরা বক্তব্য দিয়ে যাচ্ছে। ধরেন একটা দলকে উদ্দেশ্য করে তারা দিয়ে যাচ্ছে। আমি বলতে চাই রাজু স্যার, যারা দলটা উদ্দেশ্য করে বলে যাচ্ছে, এই দলটা তো তারা এক সময় তাদের সাথে সরকারে ছিল, জুটে ছিল, বিগত সময় জুটে ছিল। তখন কি তারা জানতো না এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদী, এরা দেশ বিরোধী ছিল? তখন কি তাদের জানা ছিল না? তাহলে এখন কেন আওয়ামী লীগের বক্তব্য কপি করে কেন তারা এই বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে? আজকে তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে ক্যাপ্টেন রাজু স্যার কি হচ্ছে বিএনপি? আজকে যারা সাধারণ আলেম আছে, সাধারণ আলেমুল্লাহ আছে, রাজনৈতিক আলেম বাইরে আলেমুল্লাহ আছে, তারা তাদের গায়ে চলে যাচ্ছে, তারা লাগছে। এখন তাদের বিরুদ্ধেও এটা যাচ্ছে, ঠিক আছে। মৌলবাদী ট্যাগ কেন দেওয়ার আপনার? জি, আজিজুল হক সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম ভাই, শুনতে পাচ্ছি। জি, আমি গভীরভাবে স্মরণ করছি ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদেরকে, যারা আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে গেছে, আর ঘৃণা করে তাদেরকে ঘৃণা করছি ওই ইসরায়েল আর মার্কিনীদেরকে, যারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার, আর বাংলাদেশের ছোট স্বৈরাচার দেশ থেকে পালাইছে। বলছে যে একটা আমার নিজ জেলায়, আমি একটু সময় নেব, আমার নিজ জেলায় এক সময় 96 সালে এক হুজুর মসজিদে বয়ান করে ওয়াজ করছিলেন যে একজন মরে গেছে, মরে আবার দেশের মানুষকে জ্বালাইতেছে। এই কথার কারণে হিন্দু ভদ্রলোক ভাইরা, মুসলমানরা মিলে সেই হুজুরকে জনসমক্ষে মারছে, যে তারা ধরে নিছে তাকে নেতাকে বলছে, মুজিবুর রহমানকে বলছে, সে নিজে মরে গেছে আর সমস্ত মানুষকে জ্বালাইছে। শেখ হাসিনা দেশ থেকে 17 বছর জ্বালাইছে, জ্বালা অন্য দেশে এই দেশকে আবার একটা অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিয়ে তারপর ওখানে বসে বসে ইয়া করতেছে, শয়তানি করতেছে। তো আমার প্রশ্ন হলো যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা সবাই তাকে আমরা ক্ষমতায় আনছি, তিনি অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত ভালো লোক। জামাত বিএনপি সব বিভিন্ন দল তারা ক্ষমতায় যাওয়ার জন্য কাদা ছোড়াছুড়ি করতেছেন। এই অবস্থায় আওয়ামী লীগ পুনরায় পুনর্বাসনের একটা সুযোগ তারা গ্রহণ করার চেষ্টা করতেছে, আর পানি ঘোলা করতেছে এই ভারতের কূটকৌশলে। তো আমার প্রশ্ন হলো যে সংস্কার নামে যে খেলা চলতেছে, এই সংস্কার করার জন্য যেহেতু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার নির্বাচনে একটা সময় বলে দিয়েছেন, আর উনি সংস্কারের কথা বলতেছেন যে অল্প সংস্কার বেশি সংস্কার। আমার প্রশ্ন হলো, উনি যেহেতু ডিসেম্বর বা জুন একটা সময় বেঁধে দিয়েছে, উনি কতটুকু সংস্কার করতে পারছে? এক হলো নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা করার দরকার সেটা হলো নির্বাচনের জন্য প্রথম ও প্রধান যে মানে যন্ত্রটা, সেটা হলো নির্বাচন কমিশন, প্লাস নির্বাচন কমিশনের নিজস্ব জনবল, প্লাস এই নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার অর্থাৎ ডিসি এবং সহকারী রিটার্নিং অফিসার অর্থাৎ ইউএনও। এই যাদের কথা বললাম, এই সমস্ত জনবল 17 সালে তাদের জন্ম হয়েছে, এই জনবলগুলো তাদের চাকরি হয়েছে হয়তো আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়, তাদের আশীর্বাদে, আর না হলে যারা বিসিএস করছে তারা ওই মাদারীপুরের ওই চাচার প্রশ্নপত্র পায় তারা চাকরি নিছে, এবং তারা যেই মেডিসিন খাইছে, যে শরবত খাইছে, তার সবই খাইছে ফুফুর কাছ থেকে। এদেরকে সঙ্গে রেখে যদি নির্বাচন করা হয়, তাহলে কি দেশের সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? আর উনি কবে সংস্কার করবেন? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কবে সংস্কার করবেন? অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে। এই সংস্কার বলে আসলে ওনার পাশে যারা আছে তারা কি আসলে
সময়কে দীর্ঘায়িত করতেছেন? এই এই প্রশ্নগুলো আমার মনে জাগছে আর কি।